একদিকে অহিংসা, অন্যদিকে ভয়াবহ রক্তপাত। মহাত্মা গান্ধী আর ভারতের স্বাধীনতা সংগ্রামের পেছনে যে এক জটিল ধাঁধা লুকিয়ে আছে, আজ আমরা তার গভীরে যাব। মূল প্রশ্নটা কিন্তু এটাই, কিভাবে এমনটা সম্ভব হলো? যে মানুষটা অহিংসার কথা বললেন, তারই নেতৃত্বে পাওয়া স্বাধীনতা কেন এমন এক ভয়াবহ হিংসা আর বিভাজনের মধ্যে দিয়ে এলো? চলুন এই বিষয়টা নিয়েই আজ আমরা চুলছেঁড়া বিশ্লেষণ করি। তো আমাদের এই অনুসন্ধানের পথটা আমরা কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে আমরা দেখব শান্তির প্যারাডক্স, তারপর জানব গান্ধীর সেই নতুন অস্ত্র সম্পর্কে। এরপর আমরা যাব ব্রিটিশ সাম্রাজ্যের বিচারের দিকে, তারপর দেখব দেশভাগের সেই মর্মান্তিক অধ্যায়, আর সবশেষে আমরা বোঝার চেষ্টা করব মহাত্মার রেখে যাওয়া উত্তরাধিকারকে। তাহলে শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে, শান্তির প্যারাডক্স। একদিকে একজন মানুষ যিনি সারা বিশ্বে অহিংসার প্রতীক, আর অন্যদিকে এমন একটা দেশ যার জন্মই হল রক্তস্নানের মধ্যে দিয়ে। এই অদ্ভুত বৈপরীত্য দিয়েই আমাদের আজকের আলোচনা শুরু হচ্ছে। ব্যাপারটা একটু ভালো করে দেখুন। একদিকে আছেন মোহনদাস গান্ধী, যার দর্শন ছিল অহিংসা, আর অন্যদিকে আছে ফলাফলটা ১৯৪৭-এর দেশভাগ, যেখানে কিনা ৫ লক্ষেরও বেশি মানুষ মারা গেল আর প্রায় ১.১ কোটি মানুষ নিজের ঘরবাড়ি ছেড়ে উদ্বাস্তু হয়ে গেল। এই যে আদর্শ আর বাস্তবের মধ্যে এত বড় একটা ফারাক, এটাই আমাদের অনুসন্ধানের মূল কেন্দ্রবিন্দু। এই ফারাকটা বুঝতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। দেখতে হবে গান্ধীর এই প্রতিবাদের ধরনটা, এই যে অহিংসার অস্ত্র, সেটা তৈরি হলো কিভাবে। এর শুরুটা কিন্তু ভারতে নয়, হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। সালটা ছিল ১৮৯৩। দক্ষিণ আফ্রিকার পিটারম্যারিটসবার্গ স্টেশন। এক তরুণ ভারতীয় আইনজীবী মোহনদাস গান্ধী শুধুমাত্র তার গায়ের রঙের জন্য তাকে ট্রেনের প্রথম শ্রেণীর কামরা থেকে ধাক্কা মেরে নামিয়ে দেওয়া হয়। ওই একটা ঘটনা, ওই একটা অপমান যেন একটা আগুনে স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিয়েছিল। গান্ধীজি পরে লিখেছিলেন সেই রাতের কথা। ওই ঠান্ডা প্ল্যাটফর্মে বসে তিনি একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। আর ওটা শুধু ব্যক্তিগত অপমানের বিরুদ্ধে প্রতিবাদ ছিল না, ওটা ছিল একটা নতুন দর্শনের জন্ম দেওয়ার সিদ্ধান্ত। আর সেই দর্শন থেকেই জন্ম নিয়েছিল তার বিখ্যাত অস্ত্র, সত্যাগ্রহ, মানে সত্যের প্রতি আগ্রহ বা ট্রুথ ফোর্স। এর মূল ভাবনাটা কিন্তু প্রতিপক্ষকে হারানো নয়, বরং তার ভেতরের মানবিকতাকে জাগিয়ে তুলে তাকে বদলে দেওয়া। এটা ছিল এক অন্যরকম লড়াই। দক্ষিণ আফ্রিকায় এই নতুন অস্ত্রের কার্যকারিতা প্রমাণ করার পর গান্ধী ফিরে এলেন ভারতে। এবার তার লড়াইয়ের ময়দানটা ছিল অনেক বড়, আর প্রতিপক্ষ ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য, ব্রিটিশ রাজ। এর পরের ঘটনাগুলো তো ইতিহাস। চম্পারণের নীল চাষিদের জন্য লড়াই, তারপর দেশজুড়ে অসহযোগ আন্দোলন, নুনের ওপর করের বিরুদ্ধে সেই বিখ্যাত ডান্ডি মার্চ, আর সব শেষে ব্রিটিশদের উদ্দেশ্যে চরমপত্র, ভারত ছাড়ো। একটার পর একটা ধাক্কায় তিনি ব্রিটিশ শাসনের ভিত নাড়িয়ে দিয়েছিলেন। একবার ভাবুন, শুধু লবণ সত্যাগ্রহের পরেই প্রায় ৬০,০০০ সাধারণ মানুষকে জেলে ঢোকানো হয়েছিল। এই সংখ্যাটাই বলে দেয় যে এই আন্দোলন সাধারণ মানুষের মনে কতটা সাড়া ফেলেছিল, আর ব্রিটিশ সরকার কতটা ভয় পেয়ে গিয়েছিল। গান্ধীর কৌশলটা ছিল আসলে খুব সহজ, কিন্তু মারাত্মক প্রভাবশালী। তিনি বুঝিয়েছিলেন ব্রিটিশরা এই দেশটা শাসন করতে পারছে কারণ আমরা ভারতীয়রা তাদের সাথে সহযোগিতা করছি। স্কুল, কলেজ, অফিস, আদালত সব জায়গা থেকে যদি আমরা একযোগে সহযোগিতা তুলে নিই, তাহলে এই বিশাল সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়বে। ব্রিটিশদের বিরুদ্ধে সারা দেশ যখন একজোট হচ্ছে, ঠিক তখনই কিন্তু ভেতরে ভেতরে একটা বড় ফাটল তৈরি হচ্ছিল। গান্ধীর যে অখণ্ড ভারতের স্বপ্ন, সেই স্বপ্নটা একটা মারাত্মক অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখে পড়ল। লড়াইটা তখন আর শুধু ব্রিটিশদের বিরুদ্ধে ছিল না, লড়াইটা ছিল ভারতের ভবিষ্যৎ নিয়ে দুটি সম্পূর্ণ ভিন্ন ভাবনার। একদিকে গান্ধী চাইছিলেন এমন একটা স্বাধীন ভারত যেখানে সব ধর্মের মানুষ মিলেমিশে থাকবে, আর অন্যদিকে মোহাম্মদ আলী জিন্নাহ আর মুসলিম লীগ চাইছিল মুসলিমদের জন্য সম্পূর্ণ আলাদা একটা দেশ, পাকিস্তান। আলোচনার সব পথ যখন বন্ধ, তখন জিন্নাহ ডাক দিলেন ডাইরেক্ট অ্যাকশন ডের। দিনটা ছিল ১৬ই আগস্ট ১৯৪৬। যা হওয়ার ছিল একটা রাজনৈতিক প্রতিবাদ, তা কলকাতায় রূপ নিল ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গার। ওই দিনের পর থেকে দেশভাগের পথটা যেন একেবারে পাকা হয়ে গেল। আর তার ফল, এই সংখ্যাগুলো দেখুন। এগুলো শুধু কিছু সংখ্যা নয়, এগুলো এক একটা কান্না, এক একটা দীর্ঘশ্বাস। প্রায় ৫ লক্ষ মানুষের মৃত্যু আর প্রায় ১.১ কোটি মানুষের ভিটে মাটি ছাড়া হওয়ার যন্ত্রণার উপর লেখা হয়েছিল স্বাধীনতার ইতিহাস। আর গান্ধী, যে মানুষটা সারা জীবন ধরে এই স্বাধীনতার জন্য লড়লেন, তিনি কোথায় ছিলেন সেদিন? ১৯৪৭ সালের ১৫ই আগস্ট, যখন গোটা দিল্লি উৎসবে মাতোয়ারা, গান্ধী তখন কলকাতায় দাঙ্গা থামানোর জন্য অনশন করছেন। যে স্বাধীনতার রক্ত দিয়ে এলো, সেই স্বাধীনতার উৎসব তিনি করতে পারেননি। এবার আমরা আমাদের অনুসন্ধানের একেবারে শেষ পর্বে চলে এসেছি, মহাত্মার উত্তরাধিকার। যে মানুষটা অহিংসাকে শস্ত্র করে একটা সাম্রাজ্যকে হারিয়ে দিলেন, তার নিজের জীবনের শেষটা হলো কিনা চরম হিংসার মধ্যে দিয়ে।
30শে জানুয়ারি 1948 দিল্লির বিড়লা হাউসের এক প্রার্থনা সভায় নাথুরাম গডসে নামের এক কট্টর হিন্দুত্ববাদী গান্ধীর বুকে পরপর 3টি গুলি করে। গডসের মনে হয়েছিল গান্ধী মুসলিমদের প্রতি পক্ষপাতিত্ব করছেন, পাকিস্তানকে বেশি সুযোগ সুবিধা দিচ্ছেন। এই ভাবনা থেকে সে এই চরম পদক্ষেপটা নিয়েছিল। সেদিন সন্ধ্যায় দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ওই কথাগুলো যেন গোটা দেশের মনের অবস্থাটা তুলে ধরেছিল। আমাদের জীবন থেকে আলো চলে গেল। গান্ধীর মৃত্যুটা শুধু একজন মানুষের মৃত্যু ছিল না, ওটা ছিল একটা আদর্শের ওপর আক্রমণ, একটা যুগের সমাপ্তি। তো এখানেই আমাদের আজকের অনুসন্ধান শেষ হচ্ছে, কোনো সহজ উত্তর দিয়ে নয়, বরং একটা কঠিন প্রশ্ন রেখে, যে অহিংসার শক্তি একটা গোটা সাম্রাজ্যকে টলিয়ে দিতে পারে, সেই একই শক্তি কেন নিজের দেশের ভেতরের বিভেদ আর হিংসাকে আটকাতে পারল না? এই প্রশ্নটা আজও আমাদের ভাবায়, আর হয়তো এটাই গান্ধীর সবচেয়ে বড় আর